বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর শুভেন্দু অধিকারী এবার প্রচারে নেমেছেন, যেখানে প্রচারটি শুরু করেছেন ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ড থেকে, অর্থাৎ যেটি মমতা ব্যানার্জির ওয়ার্ড, সেখান থেকেই প্রচার করা শুরু করেছেন। এবং সেখানে একটি স্লোগান শোনা যাচ্ছে, সেটা হচ্ছে দেখো দেখো কন আয়া। কেউ বলছে বাপ আয়া, কেউ বলছে শের আয়া। তো এই যে স্লোগান উঠছে, এখান থেকে বোঝা যায় যে দিদির কানে যদি এই স্লোগান যায় তাহলে তা যে কতটা প্রভাব ফেলতে পারে, তা রেজাল্ট খুব বেশি ভালো বলতে পারবে। কিন্তু দিদির মাইন্ড কিন্তু এই দেখো দেখো কন আয়া স্লোগানে ঘুরে যাবে। দিল্লি সফর শেষে রাজ্যে ফিরতেই প্রথম যেখানে শুভেন্দু অধিকারী গেছেন সেটা হচ্ছে ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ড। শুভেন্দু অধিকারীর এই যে এত লোক, এত মানুষ দেখে তৃণমূল কংগ্রেস ঘাবড়ে গিয়ে আর্জেন্ট মিটিং ডেকে ফেলেছেন। মিটিংটি ডেকেছেন জয়হিন্দ ভবনে, যেখানে ইমিডিয়েটলি ডাকা হয়েছে সুব্রত বক্সি সহ কাজরি ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি। ওনারা অলরেডি নাকি শুভেন্দু অধিকারীর এই প্রচার দেখে ডোর টু ডোর যাওয়া ভিজিট করা শুরু করে দিয়েছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে কে এগিয়ে? প্রচার তো ভাই দুই পক্ষের দিক থেকেই করা হবে, কিন্তু এগিয়ে কে? রেজাল্ট কি বলছে? তো রেজাল্ট তো ভবিষ্যতে বলবে। আপাতত আমরা একটু ব্যাকে দেখে আসবো যে ইতিহাস কি রয়েছে এই ওয়ার্ডের। মমতা ব্যানার্জির ওয়ার্ড বলে কথা। 2014 সালের লোকসভায় 496টি ভোটে এই ওয়ার্ড থেকে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। 2014 সাল থেকে যদি পেছাতে শুরু করে, তার মানে অবস্থা একবার ভাবুন। 2019 সালে বিজেপি এগিয়ে ছিল এই ওয়ার্ড থেকে। আর যদি রিসেন্টলি আমি 2024-এর লোকসভার কথা বলে থাকি, তো সেখানে 230টি ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস, যেটা মমতা ব্যানার্জির ওয়ার্ড, সেখান থেকে এগোতে যদি এত কাঠখড় করাতে হয়, তাহলে অবস্থা কিন্তু সত্যি খুব চাপের আছে। নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জি অলরেডি হেরেছেন। ভবানীপুরের এই ৭৩ নম্বর ওয়ার্ডে বুঝিয়ে দিচ্ছেন যে পরিস্থিতি খুব একটা ভালো না। সেখানে যদি মমতা ব্যানার্জির ওয়ার্ডে গিয়ে এবার যদি বিজেপি এগিয়ে যায় রেজাল্টে, তাহলে কিন্তু ভাই পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নেবে। আর তার প্রভাব যে চারিদিকে কিভাবে ছড়াবে সেটাও আপনারা দেখতেই পাবেন। মানে একটা সিটের প্রভাব অন্য সিটে পড়তে খুব একটা বেশি সময় লাগে না। শুধু এখানেই নয়, দিদি এখন নতুন শুরু করেছেন নবান্নের পুনর্বহাল করা, আর কমিশন শুরু করেছেন সেই বহালের আর্জি খারিজ করা। মানে এরকম খেলা চলছে, যে বিষয় বিস্তারিত আমি জানাবো। আপনাদের খুব পছন্দের বেশ কিছু আধিকারিক, যাদের নাম অলরেডি আপনারা জানেন, ওনাদের সাথে কমিশন কি করেছেন সেটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে আমি রাজীব ব্যানার্জির বিষয়ে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই। দেখুন, যারা 2021 সালে বিজেপিতে চলে গেছিল তৃণমূল কংগ্রেসের থেকে, মানে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে, তারা পুনরায় আবার কান্নাকাটি করে মমতা ব্যানার্জিকে দেখে, মানে ভীষণভাবে কান্নাকাটি করে অভিষেক ব্যানার্জির হাতে পায়ে ধরে পুনরায় আবার তৃণমূল কংগ্রেসে ফিরেছে ঠিকই, কিন্তু কেউ আর সেই জায়গায় নেই। মানে আমি যদি রাজীব ব্যানার্জির কথা বলে থাকি, আমি যদি জয়প্রকাশ, যার নাম নিতেই আপনাদের কচু বোনের কথা মনে পড়ে, আমি যদি এদিকে আপনার ওই বাবুল সুপ্রিয়র কথা বলে থাকি, যে মন্ত্রিত্ব ছেড়ে উনি এখন, ওনাকে পুরোপুরি বোল্ড আউটই করে দেওয়া হয়েছে, আর এরকম ভাবে বহুত এক্সাম্পল রয়েছে। আর ইনফ্যাক্ট সব থেকে বড় এক্সাম্পল তো হচ্ছে যাকে তৃণমূল কংগ্রেসের চাণক্য বলা হতো, মুকুল রায়, ওনার ছেলেকে পর্যন্ত কোনো জায়গা দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতিতে। এবার কথা উঠছে ডেবরার টিকিট নিয়ে। এখন ডেবরাতে যেখানে রাজীব ব্যানার্জিকে টিকিট দেওয়া হয়েছে, সেই টিকিট পেয়ে অসন্তুষ্ট খোদ রাজীব ব্যানার্জি। এবার কেন অসন্তুষ্ট, কেন কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে সেটা আমি জানাবো। যে প্রাইভেট জেটে করে জয়েন করেছিলেন বিজেপিতে, সেই গল্প আমি জানাবো। কিন্তু তার আগে আমি 1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিই পরিচয় করা। মার্কেটুলস এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে প্ল্যাটফর্ম চার্জ লাগে মাত্র 99 টাকা লাইফ টাইমের জন্য। দেখুন, আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম। এখানে আপনারা রিয়েল টাইমে ট্রেড দেখতে পাবেন, প্রফিটেবল। দেখুন, প্রফিট ট্রেন্ড হিসেবে মুভ করছে, স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেডিং শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে, যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন, আমার প্রফিট কিন্তু ট্রেন্ড হিসেবে মুভ করছে, আর আমি স্টপ ট্রেড অপশনে ক্লিক করলাম, আর কত সহজে 1971 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে সব কমোডিটিসে আপনারা ট্রেড করতে পারবেন, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। মার্কেট ও ফ্রি রিকমেন্ডেশন দেয়, যেখানে একদিনে 15,239 টাকা, এক মাসে 70,468 টাকা, এবং লাস্ট ইয়ারে, 1 বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। আর এটি উইথড্রল করতে কোনো কমিশনও লাগে না। অলরেডি 2 মিলিয়নেরও বেশি মানুষ মার্কেটুলস অ্যাপটি ডাউনলোড করে নিয়েছে। লিংক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ডাউনলোড করুন মার্কেটুলস, ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।
চলুন ভিডিওতে ফেরা যাক। যেমনটা আপনাদেরকে বলছিলাম 2021 সালে তখন বিজেপির রমরমা বাজার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে বেশ কিছু নেতা মন্ত্রীরা ভাবতে শুরু করেছিল যে আমাদেরকে বেঁচে থাকতে হলে, সার্ভাইভ করতে গেলে নাকি বিজেপিতে জয়েন করতে হবে। এখন সময়ের এত যাকে বলা হয় এমন পরিহাস যে এখন যারা যারা বিজেপিতে জয়েন করে 2021 সালে আবারও টিএমসিতে ফিরেছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে গিয়ে হয় ফেনা হয়ে গেছে আর বারংবার চেষ্টা করে আর পুনরায় বিজেপিতে ফিরতে পারছে না। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে রাজীব ব্যানার্জি, যার জীবনের মোটামুটি জীবন রেখাই নির্ধারণ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 2021 সালে তখন ডোমজুড়ের বিধায়ক, সেই বিরাট বড় ব্যাপার, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলে কথা, তিনি হঠাৎ করে নাকি বিজেপিতে জয়েন করবেন, কারণ বুঝে গেছিলেন পরিস্থিতি খারাপ, বিজেপি সরকার করতে পারে, সরকার যে কেউ করতে পারে, নেতা মন্ত্রী একই থাকবে। এই ইকুয়েশনে রাজীব ব্যানার্জিকে স্পেশাল জেট পাঠিয়ে দিল্লিতে গিয়ে উনি অমিত শাহের হাত ধরে বিজেপিতে জয়েন করেছিলেন। জয়েন করলেন, ডোমজুর থেকে টিকিটও পেলেন, আর টিকিটে ভয়ঙ্কর হারের সম্মুখীন হয়েছেন। হেরে যাওয়ার পর 2 মাস বাড়িতেই বসেছিলেন। বাড়িতে বসে থাকতে থাকতে ওনার মনে হলো যে মারাত্মক ভুল করে ফেলেছি, বিজেপির অবস্থা খুব খারাপ, তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ না, পশ্চিমবঙ্গ মানেই তৃণমূল কংগ্রেস। এবং এই ভেবে মমতা ব্যানার্জির ফটো বুকে লাগিয়ে কান্নাকাটি শুরু করেন এবং বলেন একবার আমাকে সুযোগ দেওয়া হোক, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি তৃণমূল কংগ্রেসেই ফিরতে চাই। ব্যাস, যেমন তৃণমূল কংগ্রেসের কামব্যাক, সেরকমই জীবনটা ফেনা হয়ে গেল। শুধুমাত্র রাজীব ব্যানার্জির নয়, জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে মুকুল রায়, যিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের চাণক্য ছিলেন, ওনার ছেলে পর্যন্ত টিকিট পাননি। বাবুল সুপ্রিয়র কথা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মিডিয়ার সামনেই মেজাজ হারিয়ে ফেলছেন। তো পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। তারপরেও রাজীব ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত ধরে বসেছিলেন যে যদি কিছু সুযোগ পাওয়া যায়। তো অভিষেক ব্যানার্জিও বললেন, ঠিক আছে ভাই, ভুল করেছো, তাহলে তোমার মধ্যে নেতা হওয়ার কতটা যোগ্যতা রয়েছে তা আমি বোঝার জন্য তোমাকে ত্রিপুরা পাঠাবো। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব নিতে হবে এবং সেখানে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য বিস্তার করতে হবে, তৃণমূল কংগ্রেসের বিস্তার ঘটাতে হবে। কিন্তু এ কি, ত্রিপুরাতে গিয়েও তিনি ফেল হয়ে গেলেন। ফেল হওয়ার পর পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়, সেখানে তিনি দায়িত্ব তো নিলেন, কিন্তু যখন 2026-এর ইলেকশন চলে এলো, দিদির রেকর্ড যে একই দিনে 294টা সিটের প্রার্থী তিনি অ্যানাউন্স করবেনই, ওই মুহূর্তে দাঁড়িয়ে অফার দেওয়া হলো রাজীব ব্যানার্জিকে যে চলো ভাই, সুযোগ চলে এসেছে, তোমাকে ভালো জায়গায় দেওয়া হবে, তুমি নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে যাও। সে কি আর ইয়ার্কি মারা হচ্ছে? নন্দীগ্রাম এমন একটা সিট যেখান থেকে তারকা প্রার্থীকে বললেও তারা পর্যন্ত চ্যালেঞ্জ নিতে চায়নি। তো সেখানে রাজীব ব্যানার্জি কোন মুখে চ্যালেঞ্জ নেবে? সে পরিষ্কার জানিয়ে দিল যে আর যাই হোক, যে কোনো জায়গা থেকে হোক, খারাপ থেকে খারাপ সিট হোক, কিন্তু নন্দীগ্রামে আমাকে যেন দেওয়া না হয়। তো নন্দীগ্রামে দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেট কত সুন্দর। এখন মমতা ব্যানার্জি হয়তো শুভেন্দু অধিকারীকে বোঝাচ্ছেন যে ঠিক আছে, নন্দীগ্রামে আমি লুজ ক্যান্ডিডেট দিচ্ছি, কোনো রকম ভাবে যেন ভবানীপুরে আমি যেন না হেরে যাই। এই ইকুয়েশনও সামনে আসছে, কারণ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এগেনস্টে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী নামিয়েছেন তিনি হচ্ছেন কট্টর হিন্দুত্ববাদী এবং একদম হালকা পাতলা ক্যান্ডিডেট বলতে পারেন, যিনি নাকি একটা সময় শুভেন্দু অধিকারীর গাড়ির দরজা খুলতেন, পিএ ছিলেন, ওনাকে প্রার্থী করা হয়েছে। নন্দীগ্রামের রেজাল্ট কি হতে পারে তা মোটামুটি আপনারা বুঝতে পারছেন। চলে আসি রাজীব ব্যানার্জিতে। তো ওনাকে বলা হলো ঠিক আছে, তুমি ডেবরার টিকিট নাও। ডেবরাতে টিকিট পেয়ে প্রথম মাইক হাতে নিয়ে তিনি বলছেন, আমি জানতাম না আমি কেন এখানে চলে এসেছি, আমাকে অন্য জায়গা থেকে টিকিট দেওয়ার কথা ছিল, আমাকে কেন ডেবরাতে দিয়ে দিল, কিন্তু ঠিক আছে দেখি। তো একজন প্রার্থী যদি প্রথমেই মাইক হাতে এরকম কথা বলে, তাহলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কোথায় যাবে? কোন আবেগে, কোন কি এমন ম্যাজিক হবে যে তারা প্রচার করতে শুরু করবে, তাদের মধ্যে সেই এনার্জি বুস্ট হবে? কারণ নেতার থেকে অনেক বেশি কাজ ভোটে কর্মীদেরকে করতে হবে। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা অ্যানাউন্স হওয়ার পর বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি অশান্তি লেগে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, ডেবরাতে কেন রাজীব ব্যানার্জি এরকম বলছেন? তো ডেবরাতে অলরেডি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যিনি আইপিএস ছিলেন হুমায়ুন কবির, তিনি অলরেডি পরিস্থিতি এমন বানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের নাম শুনলে ডেবরার মানুষজন একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। অর্থাৎ সংগঠনকে পুরো তো ভেঙেছেনই, দায়িত্ব নিয়ে ওনার তো একটা সার্ভেন্টকে নিয়ে একটা কেলেঙ্কারিও সামনে আসে। তো উনি মোটামুটি পরিস্থিতি এতটা সুন্দর করে এলোমেলো করে দিয়েছেন যে এখন রাজীব ব্যানার্জি নিজেই বুঝে উঠতে পারছেন না যে কিভাবে সমস্তটা সামলাবো এবং কিভাবে প্রচার করব। বলছেন প্রথম দিনই যে এখানে পাঠিয়ে দিয়েছেন, আমার তো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল,
এ কি করলেন দিদি, পরিস্থিতি তো অত্যন্ত খারাপের দিকে গেল। তো এখন এই রকম জায়গায় দাঁড়িয়ে যেখানে ডেবরাতে বিজেপির দিক থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে শ্রী শুভাশিস ওমকে, তো কি রেজাল্ট হবে সে তো রেজাল্টের দিন আমরা জানতে পারবো, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যদি এরকম করতে যায়, মানে একে তো অর্ধেকের বেশি লোক এখন আইএসএফ আর মিমের হাত ধরে নিচ্ছে, মানে বুঝতেই পারছেন চারিদিকে সিচুয়েশন। সেখানে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি অত্যন্ত খারাপই, আপাতত তো অত্যন্ত খারাপের দিকেই যাচ্ছে। কিন্তু দিদি থেমে নেই, দিদি কিন্তু এখনো নবান্নে কিন্তু কন্টিনিউ আপনারা বলতে পারেন যে দিদি নবান্নে ফাইট চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ কমিশনের সাথে ফাইট চালিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে যে রিমোট কন্ট্রোল, দুটি রিমোট রয়েছে, একটা রয়েছে মমতা ব্যানার্জির হাতে, একটা রয়েছে কমিশনের হাতে। মমতা ব্যানার্জি বলছেন নবান্নে আমি 15 জন আইপিএস কে পুনর্বহাল করতে চাই, আর কমিশন রিমোট টিপে বলছেন খারিজ 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 করা হবে না। মানে পুরোপুরি বলতে পারেন যে নবান্নের পুনর্বহাল এবং খারিজের খেলা চলছে, যেখানে 15 জন আইপিএস কে আইডেন্টিফাই করে কমিশন বড় সড়ো রদবদল করেছেন। যে রদবদলের মধ্যে এমন এমন অফিসারের নাম আছে যার নামই কাফি হ্যাঁ, আপনারা বুঝে যাবেন যে কোন কোন আধিকারিককে কমিশন সরিয়ে দিয়েছেন এবং অন্য রাজ্যে পাঠাচ্ছেন। বুধবার দিন তড়িঘড়ি নির্দেশিকা জারি করেছেন কমিশন যে 15 জন অফিসারকে ইমিডিয়েটলি তামিলনাড়ু এবং কেরলে যেতে হবে এবং সেখানকার ইলেকশনের দায়িত্ব নিতে হবে। তার আগে কিন্তু মমতা ব্যানার্জি চাইছিলেন যে যেন তেন অন্য কোনো দায়িত্ব দিয়ে দিই, যাতে এই সমস্ত অফিসাররা যেন রাজ্য ছেড়ে না যায়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন তো চলছে না, তাহলে অ্যাটলিস্ট রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার একটু তো পাওয়ার খাটবে। কিন্তু কমিশন যে কোনো কথাই শুনছেন না, একদম সেই ভয়ঙ্কর ফাইট চলছে। একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে বলি, বিষয়টা হচ্ছে শীর্ষ পদে যখন রদ বদল করছেন কমিশন, অলরেডি কমিশন কিন্তু মানে পড়ে এসেছেন, যাকে বলা হয় একদম ভালোভাবে পড়াশোনা করে এসেছেন 2024-এর ইলেকশন থেকে। মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে ইলেকশনের টাইমে কিন্তু শীর্ষ পদের রদ বদল হয়ে থাকে এবং এরকম রদবদল করার সময় কমিশনের দিক থেকে 3 জন অফিসারের বিকল্প চাওয়া হয়। তো দিদির মানে এরকম এক্সাম্পল দেখা যাচ্ছে যে 2024-এর লোকসভার আগে যখন রাজ্যের ডিজি রাজীব কুমারকে সরানোর জন্য মানে সরানো হয় এবং বিকল্প অফিসারের তালিকা চাওয়া হয়, তখন অলরেডি মমতা ব্যানার্জি দিকে সেটিং করে রেখেছিলেন আইপিএস কর্তা সঞ্জয় মুখার্জিকে ডিজি ফায়ার সার্ভিসে আগে থেকেই রেখে দিয়েছিলেন। এবং যখন বিকল্প চাওয়া হয় অফিসারদের, তখন ওই তালিকার মধ্যে এনারও নাম ছিল। অর্থাৎ প্রোটোকলস রুলসের সদ ব্যবহার মমতা ব্যানার্জি করতেন। যখন মনে হতো যে না এনাকে চেঞ্জ করে বিকল্প চাওয়া হবে, তখন ঠিক তাকে আগে থেকে সাইড করে নিজের ইচ্ছে মতো অফিসারের বিকল্প নাম কমিশনের সামনে নিয়ে আসতেন এবং ওখান থেকে তো যে কোনো একজনকে চুজ করতেই হবে, আর যাকেই পছন্দ করা হবে সিলেক্ট করা হবে সেই মমতা ব্যানার্জিরই লোক বেরোবে। তো এইবার কমিশন এমন কোনো রিস্কই নিতে চাননি, আগে থেকে সম্পূর্ণ পড়াশোনা করে কোন আধিকারিক কোথায় রয়েছে, কে রাজ্য সরকারের হয়ে কাজ করে, তার ট্র্যাক রেকর্ড কি আছে, কিভাবে ইলেকশনে তাদেরকে কাজে লাগানো হয়, সম্পূর্ণ পড়াশোনা করেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন নির্বাচন কমিশন। যার জন্য রাজ্যের দিক থেকে শেষে 15 জন অফিসারকে মানে নবান্নের অন্য দায়িত্বে পুনর্বহাল করার চেষ্টা করলেও কমিশন কিন্তু এই নির্দেশকে খারিজ করে তড়িঘড়ি বুধবার রাতেই নির্দেশিকা জারি করে তামিলনাড়ু এবং কেরল পাঠাতে চান এই 15 জন অফিসারকে, যার মধ্যে সবার নাম বলছি না, কিন্তু 2-1 জনের নাম বললে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে কেমন খেলা চলে। যেমন সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলীধর, প্রিয়ব্রত রায়, এরকম একাধিক অফিসার রয়েছেন যাদের নাম আপনারা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের ঘটনার সাথে এনাদের নাম কিন্তু শুনেছেন। যেমন ইন্দিরা মুখোপাধ্যায়ের কথাই যদি বলে থাকি, তো রিসেন্টও আপনারা দেখেছেন যে কিভাবে সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে একটা বচসায় তিনি জড়িয়ে গেছিলেন, যেখানে মনোজ কুমার আগরওয়াল বারবার অর্ডার দিল, ইন্দিরা মুখোপাধ্যায় কেমন যেন কিছু শুনতেই পাচ্ছিলেন না। এমনকি আরজি করের ঘটনাও সামনে রয়েছে, যেখানে কার্ডন অফ কে নিয়েও বেশ চর্চায় তিনি ছিলেন। অর্থাৎ এই যে অফিসারগুলি রয়েছেন তার মধ্যে আমি তো যখন রদবদল হয় তখনই একজনের নাম নিয়েছিলাম যে এত সুনাম রয়েছে, সুপ্রতিম সরকার। তো এইরকম অফিসারদেরকে এখন অন্য রাজ্যের ইলেকশনে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাদেরকে এই রাজ্যে থাকারই দরকার নেই, ইলেকশনের দায়িত্ব ছাড়ুন, এই রাজ্যে থাকারই দরকার নেই, আপনারা অন্য রাজ্যের ইলেকশন সামলান, কারণ এখানে আপনাদের মাথার ওপর অত্যধিক প্রেশার রয়েছে এবং ডেফিনেটলি আপনাদের তো প্রশাসনিক প্রেশারের বাইরে মনে হচ্ছে পলিটিক্যাল প্রেশার রয়েছে। তো কমিশন ওনাদেরকে বলতে পারেন রিলিফই দিয়েছেন। বাকি অ্যাকশন তো নিচ্ছেন কমিশন,
প্রচারও বিভিন্ন দলের অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবার ভোট কি হয় সেটা দেখার বিষয়। আপনারা এই পুরো বিষয় নিয়ে কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটউলস অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে নিয়েছে। লিংক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।